হ্যালো স্টুডেন্ট, আজকের প্রশ্নবিচিত্রার রায়োমার্টিনের প্রশ্নবিচিত্রার পরিবেশ বিজ্ঞানের ষষ্ঠ শ্রেণীর তৃতীয় স্কুল সলভ করব। দেখো, একের দাগে কোন কোন রাশিটি মৌলিক রাশি নয়? আয়তন মৌলিক রাশি নয়। প্রদত্ত কোনটি মৌল নয়? এগুলোর মধ্যে অ্যামোনিয়া মৌল নয়। একটি ফুটবলকে মাঠের উপর গড়িয়ে দিলে তা কিছু দূর গিয়ে থেমে যায়। ঘটনাটির জন্য দায়ী ঘর্ষণ বল। কোনটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ? কাঁচি। তোমরা চেষ্টা করবে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর যত উদাহরণ আছে সেগুলো মাথায় রাখতে। দেখবে এরকম একটা প্রশ্ন আসছে প্রত্যেক সেটে। মিথেনের রাসায়নিক সংকেতের নাম কি? CH4। কোন রাশির একক ডাইন? বলের একক ডাইন। বল প্রয়োগের দিককে উল্টো করে দেয় পুলি। এসআইতে আলোর তীব্রতার একক ক্যান্ডেলা। বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ সর্বদা একমুখী। কোনটি চৌম্বক পদার্থ নয়? সোডিয়াম। দুই দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। অনবীকরণযোগ্য শক্তির উৎস বলতে কি বোঝায়? দুটি উদাহরণ দাও। এটা রায়মার্টিনের 187 পেজে আছে। দেখো, এই যে অনবীকরণযোগ্য বা প্রচলিত বা চিরাচরিত শক্তি, এগুলো কিন্তু একই। কিন্তু যদি বলে প্রচলিত শক্তি কাকে বলে, সেটাও কিন্তু একই। যদি বলে চিরাচরিত শক্তির উৎস বলতে কি বোঝো, সেটাও কিন্তু একই। যাই হোক, যেসব শক্তির উৎস ব্যবহারের ফলে একবার নিঃশেষিত হয়ে গেলে আর সেটি পূরণ করা সম্ভব হয় না, তাদের অনবীকরণযোগ্য শক্তির উৎস বলে, বা প্রচলিত শক্তির উৎস বলে, বা চিরাচরিত শক্তির উৎস বলে। এর উদাহরণ, একটা উদাহরণ দিলেই হবে, কয়লা। ওকে, তারপরে দেখো, প্রথম শ্রেণীর লিভার কাকে বলে? চিত্রের সাহায্যে বুঝিয়ে দাও। এটা রায়মার্টিনের 272 পৃষ্ঠাতে আছে। দেখো, এই যে প্রথম শ্রেণীর লিভার, যে লিভারে আলম্ব বিন্দুর একদিকে ভার এবং অন্যদিকে প্রযুক্ত বল ক্রিয়া করে, তাকে প্রথম শ্রেণীর লিভার বলে। এই অংশটা চিত্রসহ তোমরা লিখে দেবে। ওকে, তাহলে মোটামুটি ফুল নম্বর দিয়ে দেবে। এই যে চিত্রটা তোমাকে আঁকতে হবে, আর সঙ্গে উদাহরণ কয়েকটা দিয়ে দেবে। হলো, তোমরা দেবে প্রত্যেকটা শ্রেণীর লিভারের এই উদাহরণ বইতে যেগুলো আছে সেগুলো মুখস্থ করে রাখবে, শর্ট প্রশ্নেও আসে। আর যদি সম্ভব হয়, এটা 2 নম্বর আছে, চিন্তা নেই। প্রথম শ্রেণীর লিভার কাকে বলে, আর এই ছবিটা এঁকে ব্যাখ্যাটা দিয়ে দেবে, আর উদাহরণ 2-1টা দিয়ে দেবে। আশা করি মাস্টার ফুল নম্বর দেবে। তারপরে দেখো, মৌলিক রাশি ও লব্ধ রাশির মধ্যে পার্থক্য। রায়মার্টিনের 159 পেজে আছে। দেখো, মৌলিক রাশি ও লব্ধ রাশির মধ্যে পার্থক্য। তোমরা বারবার বলছি যে তোমরা পার্থক্য এবং বৈশিষ্ট্য এগুলো 3 থেকে 4টে করে রাখবে। হলো, কেন যত নম্বর আসবে তটা লিখে দিয়ে আসবে। যদি 3 নম্বরের প্রশ্নে আসে 3টে পার্থক্য দেবে, ঠিক বইতে যেমন আছে এভাবেই যদি তোমরা পার্থক্যগুলো লেখো তাহলে কিন্তু তোমাদের পুরো নম্বর দেবে। ওকে, তারপরে দেখো, উদ্ভিদের বৃদ্ধি কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? অক্সানোমিটার। একটি বলের ক্ষেত্রফলের মান নির্ণয়ের সূত্রটি কী হবে? এটা পাই হলো, পাই ইন্টু ব্যাসের স্কোয়ার। হলো, তারপরে দেখো, সালফার ট্রাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড এবং কার্বন মনোক্সাইডের সংকেত লেখো। সালফার ট্রাইঅক্সাইড হচ্ছে SO3, আর সালফার ডাইঅক্সাইড হাইড্রোজেন সালফাইড H2S, আর কার্বন মনোক্সাইডের সংকেত হচ্ছে CO। গতিশক্তি থেকে তাপশক্তি রূপান্তরের একটি উদাহরণ দাও। বল প্রয়োগের 2টি প্রভাব লেখো। এটা রায়মার্টিনের 179 পৃষ্ঠায়। দেখো, গতিশক্তি থেকে তাপশক্তি, এই উদাহরণ দেখো, দ্বিতীয়টাই যে গতিশক্তি থেকে তাপশক্তি অথবা যান্ত্রিক শক্তি থেকে আলোক শক্তি। দেখো, ছুরি, কাঁচি প্রভৃতি শান দেওয়ার সময় আগুনের ফুলকি বের হয় এবং বস্তুগুলি উত্তপ্ত হয়ে ওঠে। হলো, এটা হচ্ছে গতিশক্তি থেকে তাপশক্তি অথবা যান্ত্রিক শক্তি থেকে আলোক শক্তির উদাহরণ। আমি বারবার বলেছিলাম এখানে এই যে 5, 6, 7, 8 এই পেজে 7, 8, 9 এই 4টে দাগ তোমরা মুখস্থ করে নেবে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে। হলো, এবারে যেগুলো প্রশ্ন বিচিত্রাতে বারবার পাচ্ছ সেগুলোকে দাগিয়ে রাখবে, সেগুলো প্রথমে করবে। আর যেগুলো
প্রশ্নবিচিত্রাতে পাচ্ছ না সেগুলো পরের স্টেপে করবে। দেখো তারপরে বল প্রয়োগের, এই যে বল প্রয়োগের দুটি প্রভাব, দেখো বল প্রয়োগের দুটি প্রভাব, এটা দেখো তোমাদের রায়মার্টিনের 173 পেজে আছে। দেখো এই যে বল প্রয়োগের দুটি প্রভাব, দেখো এই অংশটা আছে। দেখো এই যে বল প্রয়োগের দুটি প্রভাব, তোমরাই উদাহরণ 1 আর 2 হলো, এই 1 আর 2 লিখলে হবে। যে স্থির বস্তুর উপর বল প্রযুক্ত হলে সেটি গতিশীল হয়। উদাহরণ দিয়ে দেবে, টেবিলে রাখা বইকে হাত দিয়ে ঠেলা দিলে বা চেয়ারকে হাতল ধরে টানলে সেটি গতিশীল হয়। আর 2, প্রযুক্ত বল গতিশীল বস্তুকে স্থির অবস্থায় আনে বা তার গতিকে কমাতে চায়। উদাহরণ কী হবে, একটি গতিশীল বাইসাইকেলে ব্রেক কষলে প্রথমে তার গতি হ্রাস পায় এবং শেষে এক সময় সেটি স্থির হয়ে থেমে যায়। হলো, এই দুটো প্রভাব তোমরা লিখবে। তারপরে দেখো কিভাবে যন্ত্রের পরিচর্যা করবে, এটা দেখবে তোমাদের টেক্সট বইতে 140 পেজে আছে। কিভাবে যন্ত্রের পরিচর্যা করবে, দেখো এই যে উত্তরগুলো দেখো এখানে সুন্দর করে লেখা আছে। এই যে যন্ত্রেরও দরকার হয় নিয়মিত যত্ন বা পরিচর্যা করা। এসো আলোচনা করি কিভাবে যন্ত্রের পরিচর্যা করা হবে। হলো, এখানে 1, 2, 3টে পয়েন্ট, এরকম পয়েন্ট দিয়ে দিয়ে কিন্তু সবসময় লিখবে যে যন্ত্রের পরিচর্যা যেভাবে করব সেগুলি হলো বলে 1, 2, 3টে পয়েন্ট এখান থেকে এতদূর লিখে দেবে। পয়েন্ট দিয়ে লিখলে কিন্তু মাস্টাররা ভালো নম্বর দেয় যে কোনো সাবজেক্টে। তারপরে প্রশ্ন দেখো, কোনো মিশ্রণে লবণ এবং লোহার গুঁড়ো মিশে থাকলে কিভাবে লোহার গুঁড়ো ওই মিশ্রণ থেকে আলাদা করবে। এটা রায়মার্টিনের 97 পৃষ্ঠাতে আছে। দেখো কিভাবে, এই যে দেখো একদম নিচে, কোনো জিনিসে যদি লোহার গুঁড়ো মিশে থাকে তখন কি করবে। হ্যাঁ, এইটুকু উত্তর তোমাকে লিখতে হবে। হলো, যাদের বই নেই তারা অবশ্যই তুলে নেবে। তারপরে দেখো আনততল কি, এটা দেখো পেরেক এবং স্ক্রুয়ের মধ্যে কোনটি কাঠের ব্লকে বেশি শক্তভাবে বসে। ট্রাক্টর কী ধরনের যন্ত্র, ট্রাক্টর কিন্তু জটিল যন্ত্র। হলো, আর আনততল কি, এটা রায়মার্টিনের দেখো 277 পেজে আছে। আনততল রায়মার্টিনের 277 পৃষ্ঠাতে আছে। এই দেখো দেখো এখানে এই যে দেখো আনততল বা নততল, এটা দুটো কিন্তু একই। পরীক্ষা এই যে আছে দেখো নততল বলতে কি বোঝো, তাহলে নততল যা আনততল তা। হ্যাঁ, এইভাবে তাহলে নততলের একটা ছবি দেবে তোমরা, ছবি দিয়েই কাকে বলে এত দূর লিখলেই হবে। তারপরের প্রশ্ন আছে কি, পেরেক এবং স্ক্রুয়ের মধ্যে কোনটি কাঠের ব্লকে বেশি শক্তভাবে বসে। এটা দেখো 281 পৃষ্ঠাতে আছে। 281 পৃষ্ঠাতে দেখো এই প্রশ্নটা, এই যে কাঠের ব্লকে পুঁতে দেওয়ার পর পেরেক বা স্ক্রুয়ের মধ্যে কোনটি কাঠের ব্লকে বেশি শক্তভাবে বসে থাকবে। হ্যাঁ, এটা দেখো এই 3 নম্বর প্রশ্নের উত্তরটা। 3 নম্বর প্রশ্নের উত্তর দেখো এই যে তোমাদের এই সাইডে সুন্দরভাবে লিখে দেওয়া আছে। ওকে, এখান থেকে এত দূর তোমাকে লিখতে হবে। বারবার পড়বে, বিষয়টাকে পড়ে নিয়ে খাতায় লিখবে, না হলে কিন্তু এগুলো সঠিকভাবে লেখা যায় না। আর এই প্রশ্নটাকে ঘুরিয়ে আসতে পারে, পেরেক অপেক্ষা স্ক্রুয়ের যান্ত্রিক সুবিধা বেশি কেন, বা কাঠের ব্লকে পেরেক পোতা অপেক্ষা স্ক্রু আঁটা সুবিধাজনক কেন। তাহলে এই প্রশ্নটার এই উত্তরটা কিন্তু এই দুটো প্রশ্নেরও উত্তর হবে। এগুলো কিন্তু মাথায় রেখে পরীক্ষা হলে যাবে, না হলে কিন্তু জানা প্রশ্ন ছেড়ে দিয়ে আসতে হবে।
তারপরে কি আছে, চুন জলের উপাদানগুলির নাম লেখো, চিনির মধ্যে কোন কোন মৌলের পরমাণু আছে। ওকে, চুন জলের উপাদানগুলি রায়মার্টিনের 85 এবং 84 পেজে আছে। দেখো চুন জলের যে উপাদানগুলি, চুন জল মানে কলি চুন। ওকে, কলি চুনের উপাদানগুলি দেখো বা কি কি মৌল দিয়ে গঠিত, ক্যালসিয়াম, অক্সিজেন আর হাইড্রোজেন হলো। তারপরে বলছে চিনিতে কি কি মৌল থাকে, দেখো চিনিতে কি কি মৌল থাকে, এই যে চিনিতে দেখো কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন হলো। এই দুটো প্রশ্নের উত্তর এটাই। আচ্ছা, তারপরে দেখো লাইফ সায়েন্সের যে পার্টটা শুরু হয়েছে, এবারে দেখো লাইফ সায়েন্সের পার্টটা। একদম প্রথম প্রশ্ন, অ্যামিবার রাজ্য হলো প্রোটিস্টা। টাইফয়েড জ্বরের জন্য দায়ী জীবাণু হলো এক প্রকার ব্যাকটেরিয়া। প্রদত্ত কোনটি পরিযায়ী পাখি নয়, রাজহাঁস পরিযায়ী পাখি নয়। বর্জ্য পদার্থ ডিডিটি পাওয়া যায় কৃষি জমিতে। বোলতাদের সমাজ জীবন নিয়ে গবেষণা করেন রাঘবেন্দ্র গডাকর। আচ্ছা, নিচে প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। কোন পর্বের প্রাণীর নালীপদ আছে? একাইনোডারমাটা। আচ্ছা, কোন শৈবাল, তারপরে দেখো কোন শৈবাল জলের রেশম নামে পরিচিত? এটা হচ্ছে রায়মার্টিনের 315 পৃষ্ঠাতে আছে। ওকে, দেখো জলের রেশম স্পাইরোগাইরাকে জলের রেশম বলে। কেন বলে এটাও মুখস্থ করে নেবে। যদি এটাকে 2 নম্বরের প্রশ্নে যদি বলে যে স্পাইরোগাইরাকে জলের রেশম কেন বলে, তখন এখান থেকে এত দূর লিখতে হবে। ওকে, তারপরের প্রশ্নটা দেখো, ট্যাক্সন কি? এটা দেখো 329 পৃষ্ঠাতে আছে। ট্যাক্সন দেখো, এই যে ট্যাক্সন কাকে বলে? জীবজগতের উদ্ভিদ ও প্রাণীকে যথাযোগ্যভাবে শ্রেণীভুক্ত করার গোষ্ঠীগত একককে ট্যাক্সন বলে। ওকে, এটুকুই লিখলে চলবে। তারপরের প্রশ্ন দেখো, ব্লাবার কি? না, তিমির চামড়ার নিচে থাকা পুরু চর্বির স্তরকে ব্লাবার বলে। দুটি বিষাক্ত বর্জ্য পদার্থের নাম কি? অ্যাসবেস্টস আর আর্সেনিক। একটি খাদ্য উপযোগী শৈবালের নাম কি? ল্যামিনারিয়া। ওকে, তারপর দেখো 3 দাগের প্রশ্নগুলো, শূন্যস্থান পূরণ। ঝিনুকের বাইরের চারিদিকে ক্যালসিয়াম কার্বনেটের শক্ত আবরণকে বলে সেল। মশের দেহের উপরের অংশে টুপির মতো দেখতে গঠনটি হলো ক্যাপসুল। ভারতবর্ষে ফাইলেরিয়া রোগের বাহক হলো কিউলেক্স মশা। ফেলে দেওয়া জিনিস থেকে নতুন কাজের জিনিস তৈরি করার পদ্ধতি হলো রিসাইকেল। তারপর দেখো 4 দাগে দেখো স্তম্ভ মেলানো। চিংড়ি, এটা হবে অর্থোপোডা। এককোষী ইউক্যারিওটিক, এটা হবে প্রোটোজোয়া। গোলকৃমি, এটা হবে নিমাটোডা। ব্রুট পাউচ, এটা হবে সিহর্স। এবার দেখো 5 দাগে দেখো, 5 দাগে তো বলছে টিকা লিখতে বলছে। টিকা লেখা মানে তোমরা বিষয়টা জানবে। টিকা মানে শুধু যে কাকে বলে যদি লিখে দাও, মাস্টার কিন্তু পুরো নম্বর দেয় না সাধারণত। কেন? টিকা মানে ওইটার সম্বন্ধে তোমাকে লিখতে বলেছে, তো তার মানে চেষ্টা করবে তোমরা কাকে বলে, উদাহরণ এবং যদি ছবি বা বৈশিষ্ট্য থাকে এগুলো দেবে। দেখো 294 পৃষ্ঠাতে আছে জীববৈচিত্র্য সংরক্ষণ রায়মার্টিনে। দেখো এই যে জীববৈচিত্র্য সংরক্ষণ কাকে বলে তোমরা এখান থেকে এতদূর লিখবে। তারপরে শেষে লিখে দেবে যে জীববৈচিত্র্য সংরক্ষণের উপায়গুলো। জীববৈচিত্র্য সংরক্ষণ মূলত 2টি উপায় হচ্ছে করা যায়। 1 ইন সিটু সংরক্ষণ ব্যবস্থা আর 2 এক্স সিটু সংরক্ষণ ব্যবস্থা হলো। আপাতত এটুকু লিখলে চলবে আশা করি। তারপরে দেখো আচ্ছা, জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ। এটা দেখো রায়মার্টিনের 366 পৃষ্ঠাতে আছে জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ। দেখো তোমরা মাথায় রাখবে, দেখো
এই যে এখানটা আছে জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ, দেখো এই যে জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ। না প্রাকৃতিক পরিবেশে যে সমস্ত বর্জ্য পদার্থসমূহ সহজে ভাঙে না, মাটিতে মেশে না এবং পরিবেশে চক্রাকারে আবর্তিত হয় না, তাদের জৈব অভঙ্গুর বা নন বায়োডিগ্রেডেবল বর্জ্য পদার্থ বলে উদাহরণ দেবেন, দু একটা উদাহরণ দেবে। ওকে, মোটামুটি এতটুকু লিখলে আশা করি নম্বর দেবে, দু নম্বর যেহেতু আছে। তারপরে দেখো মৌ নৃত্য। মৌ নৃত্যটা হচ্ছে 346 পৃষ্ঠাতে আছে রায়মার্টিনের। মৌ নৃত্য নিয়ে বলে দিই, মৌ নৃত্য মূলত দু প্রকার। ওকে, দেখো আমি লিখে রেখেছি মৌ নৃত্য মূলত দু প্রকার। তার মধ্যে হচ্ছে এক প্রকার হচ্ছে কার্ল মৌমাছির চক্রাকার নৃত্য, আর হচ্ছে মৌমাছির ওয়াগেল নৃত্য। বোঝা গেল? তাহলে মৌমাছির মৌ নৃত্য টিকা এভাবে লিখবে যে মৌ নৃত্য মূলত দুই প্রকার বলে এক লিখবে, মৌমাছির চক্রাকার নৃত্য বলে এই সংজ্ঞাটা মানে কাকে বলে এখান থেকে এতদূর লিখে দেবে। আর 2 নম্বর দাগ দিয়ে লিখবে মৌমাছির ওয়াগেল নৃত্য বলে এখান থেকে এতদূর কাকে বলে লিখে নেবে। ওকে, তারপরে দেখো এই 6 দাগে দেখো আছে 6 দাগে দেখো প্রথম প্রশ্নটা, হোয়াইটেকার বর্ণিত 5 রাজ্য শ্রেণীবিন্যাসটি উদাহরণ সহ রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করো। এটা দেখো রায়মার্টিনের 295 পৃষ্ঠাতে আছে। দেখো এই উত্তরটা হয় যে হোয়াইটেকার বা এই যে হুইটেকার বর্ণিত যে শ্রেণীবিন্যাসটা, এটা কিন্তু এখান থেকে এতদূর তোমরা কিন্তু ভালো করে বারবার কিন্তু লিখে প্র্যাকটিস করবে। আর উদাহরণ অনেকগুলো আছে, তোমরা একটা করে উদাহরণ দিয়ে চলে যাবে। হলো, এই ছকটাকে কিন্তু সুন্দরভাবে তোমাদেরকে লিখতে হবে। তারপরে দেখো অথবা বলে উদ্ভিদ রাজ্যের শ্রেণী বিভাগটি একটি করে উদাহরণ সহ রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করো। উদ্ভিদ রাজ্যের শ্রেণী বিভাগটি, এটাও দেখো উদ্ভিদ রাজ্যের শ্রেণী বিভাগটি এই উত্তরটা। আর দেখো ছকের সাহায্যে উদ্ভিদ রাজ্যের শ্রেণী বিভাগটি হলো, তাহলে উদ্ভিদ রাজ্যকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। এই দুটো ভাগ এখান থেকে এতদূর সুন্দর করে কিন্তু তোমাদেরকে বারবার লিখে প্র্যাকটিস করবে। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। বা কখনো যদি শুধু একটা বলে যে সপুষ্পক উদ্ভিদের শ্রেণী বিভাগটি করো, তাহলে শুধু এই অংশটা শুধু তোমাকে হচ্ছে লিখতে হবে এইটা। আর এই অপুষ্পক উদ্ভিদ, আর যদি সপুষ্পক বলে তাহলে এখান থেকে এই দুটো লিখবে, আবার এখান থেকে এই দুটো লিখবে। প্রত্যেকটা কিন্তু উদাহরণ দেবে, নাহলে নম্বর দেবেন। তারপরে দেখো কাককে সামাজিক পাখি বলে কেন? কাককে সামাজিক পাখি বলে কেন? জলে মাছেরা কিভাবে শ্বাসকার্য চালায়? এটা রায়মার্টিনের 349 পৃষ্ঠাতে আছে। কাককে সামাজিক পাখি বলে কেন? দেখো কাককে সামাজিক পাখি বলে কেন, এই যে এখানটায় আছে। কাকেদের মাঝে মাঝে সভা বসে, সেখানে শত শত কাক জড়ো হয়। কাকেদের কেউ বিপদে পড়লে সব কাকেরা একসঙ্গে জড়ো হয়ে কা কা করে ডাকতে থাকে। তখন আশেপাশের বাকি কাকেরাও ঝাঁকে ঝাঁকে ছুটে আসে। কাকেদের এই রকম সামাজিক আচরণের জন্যে তাদের সামাজিক পাখি বলে। ওকে, তারপরের প্রশ্নটা কি ছিল না, জলে মাছেরা কিভাবে শ্বাসকার্য চালায়? দেখো একদম নিচের প্রশ্নটা মাছ কিভাবে জলে শ্বাস প্রশ্বাস নেয়। তো এখান থেকে এত দূর লিখবে। সঙ্গে এপাশেও কিছুটা আছে, লাইন 2, এই যে এত দূর তোমাকে লিখতে হবে। ওকে, তারপরে দেখো লাস্ট প্রশ্ন, না এই যে মকরন্দ কি? দেখো আমি এখানে লিখে রেখেছিলাম মকরন্দ কি না ফুলের, দেখো ফুলের মকরন্দ গ্রন্থি নিঃসৃত মিষ্টি রস হলো নেকটার বা মকরন্দ।
তাহলে মকরন্দ কি না, ফুলের মকরন্দ বা মকরন্দ গ্রন্থি নিঃসৃত মিষ্টি রস হলো নেকটার বা মকরন্দ। লাস্ট প্রশ্ন দেখো, কৃষক পিঁপড়ের প্রিয় খাদ্য কি? এটা রায়মার্টিনের 337 পেজে আছে। কৃষক পিঁপড়ের প্রিয় খাদ্য কি? দেখো এটা এই উত্তরটা হবে, এটা দেখো কৃষক পিঁপড়ে বা চাষি পিঁপড়ে হলো, চাষি পিঁপড়ে বা কৃষক পিঁপড়ের প্রিয় খাদ্য, চাষি পিঁপড়ের প্রিয় খাদ্য হলো সাদা রঙের ছত্রাক হলো। তারপরে বলছে এটি তারা কীভাবে সংগ্রহ করে? এটা দেখো তার সঙ্গেই আছে এই উত্তরটা, এই যে এরা কীভাবেই খাদ্য সংগ্রহ করে, এখান থেকে এত দূর তোমাকে লিখে দিতে হবে। ওকে, বিষয়টা পড়ে নিয়ে লিখে নেবে। তারপরে যেটা আছে, তোমার দেখা যে কোনো দুটি প্রাণীর প্রত্যেকটির দুটি করে আচরণগত বৈশিষ্ট্য লেখো হলো। এটা হচ্ছে 333 পৃষ্ঠাতে আছে। তুমি লিখবে আমার দেখা যে কোনো দুটি প্রাণীর প্রত্যেকটি দুটি করে আচরণগত বৈশিষ্ট্য হলো। তো দুটি প্রাণীর নাম তোমরা লিখবে উইপোকা এবং মৌমাছি হলো। আর দুটি করে আচরণগত বৈশিষ্ট্য এই যে লিখবে, উইপোকার আচরণগত বৈশিষ্ট্য দুটি হলো, এক, উইপোকার গায়ে অন্য পোকাদের মতো কোনো শক্ত খোলা থাকে না, শুধু পাতলা আবরণ থাকে, তাই বেশিক্ষণ রোদের তাপ লাগলে শরীর থেকে জল বেরিয়ে শরীর শুকিয়ে যায়, এজন্য উইপোকা গর্তের মধ্যেই থাকে। আর একটা লিখবে, এরা সবসময় সুড়ঙ্গ তৈরি করে তার মধ্যে দিয়ে চলাফেরা করে, সুড়ঙ্গের মধ্যে তাপমাত্রা ও জলীয় বাষ্পের পরিমাণ নিয়ন্ত্রিত থাকে। আর একটি প্রাণী কি না, মৌমাছি। মৌমাছির বৈশিষ্ট্য কি না, তার আচরণগত বৈশিষ্ট্য লিখবে 1 নম্বর দিয়ে। মৌমাছির আচরণগত দুটি বৈশিষ্ট্য হলো, 1 নম্বর দিয়ে লিখবে মৌমাছি সমাজে একটি রানী, অসংখ্য শ্রমিক ও অল্প কিছু পুরুষ মৌমাছি থাকে। 2 নম্বর দিয়ে লিখবে রানী মৌমাছি আকারে বড়, এরা ডিম পাড়ে। শ্রমিক মৌমাছি চাক তৈরি করে, চাক তৈরি করে মধু তৈরি করে, শত্রুরা আক্রমণ করলে তাদের তাড়ায় হলো। এইটুকু লিখলেই কমপ্লিট। তাহলে আজকের তৃতীয় স্কুল কমপ্লিট। তোমরা মোটামুটি 8-9টা স্কুল যদি কমপ্লিট করতে পারো, আশা করি তোমরা পুরো 70-এর 70 কিন্তু অ্যানুয়াল পরীক্ষায় পাবে। 9টা মতো স্কুল ভালো করে দেব। তারপরে সমস্ত স্কুলের যত শর্ট প্রশ্ন আছে একটা ভিডিওতে কমপ্লিট করে একটা ভিডিও ছেড়ে দেবো। ওকে, এগুলো যদি তোমরা বারবার লিখে যদি করতে পারো, আশা করি পুরো নম্বর পাবে।